মরিয়ম বেগম নিজের রুমে ঢুকতেই দেখলেন নাতি বিছানার উপর খেলছে। তখনই মনে পড়ল বিছানার চাদরটা বেশ দুর্বল হয়ে গেছে। ঠিক মাঝখানটায় যেখানে তিনি ঘুমান সেই জায়গাটা বেশ নরম হয়ে গেছে, মানে একটু জোরে টান লাগলেই ছিঁড়ে যাবে এমন এক অবস্থায় আছে। যদিও একটা জায়গা একটু ফেঁসে গিয়েছিল, তা দেখেই তিনি ওইখানটায় সেলাই করে নিয়ে ব্যবহার করে যাচ্ছিলেন নিজের মতো করে। কিন্তু আজ নাতিকে খেলতে দেখে বিপদে পড়ে গেলেন। এখন যদি খেলতে নিষেধ করেন তবে নির্ঘাত মেয়ে গাল ফুলাবে। অন্য কোনো সময় হলে হয়তো মনে কষ্ট পেত না, সমস্যাটা বুঝতো, কিন্তু এখন বুঝবে না, কারণ তার মেয়েটা দ্বিধাদ্বন্দ্বের এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে, তা তিনি ওর মুখ দেখে খুব ভালোই বোঝেন। এই রকম সময়গুলো প্রতিটা মেয়ের জন্য খুব ক্রিটিক্যাল একটা সময় হয়, যখন সে নিজের স্বামীর সাথে ঝগড়া করে তাকে ডিভোর্স দিবে বলে নিজের সংসার ছেড়ে মায়ের কাছে এসে ভিড়ে একটা শক্ত আশ্রয়ের আশায়। ঠিক সেই সময়টাতে অতি অল্প বিষয়কেও মেয়েরা অনেক বড় করে দেখে, তুচ্ছ সব বিষয়ে রাগ করে, মনে করে মা বুঝি মেয়েকে বোঝা ভাবছে। এইসব মরিয়ম বেগম বেশ বোঝেন। তাই তো এই মুহূর্তে কি করবেন তা ভাবতে ভাবতেই দেখলেন তার নাতি ইতিমধ্যে চাদরের পায়ের বুড়ো আঙ্গুল ঢুকিয়ে ফুটো করে ফেলেছে। এখন একে এফোর ওফোর করাটাই শুধু বাকি। উপায়ন্তর না পেয়ে নাতিকে কোলে তুলে নিলেন ছেঁড়া চাদরে পা বাজিয়ে ব্যথা পাবে বলে। আর তখনই মেয়ে এসে ছেলেকে চাদর ছেঁড়ার কারণে দুটো চড় লাগিয়ে দিল। মরিয়ম বেগম দেখেছেন মেয়ে এবার আসার পর থেকে ওর মাথাটা বেশ গরম, তাই একটু হেসে বললেন, শুধু শুধু ওকে মারলি কেন? চাদরটা মেরামত করতাম আমি এমনিতেই, এটা বেশ দুর্বল হয়ে গেছে। ছেঁড়া চাদরটা আর কত সেলাই করে ব্যবহার করবা মা? মাঝখানটায় যতই সেলাই করো না কেন ওটা ছিঁড়বেই, ওটাকে টেকানো সম্ভব না। অযথা কেন একে টেকাতে শ্রম দিচ্ছ? বাদ দাও না এবার। সব কি চাইলেই টেকানো যায়? যেমনটা এখন আমার আর তোমার জামাইয়ের সম্পর্কটা হয়েছে, এত নড়বড়ে অবস্থায় আছে যে এটা আর কখনো এক হবার নয়। তুমি আর আমাকে এক হওয়ার কথা বলো না। নিজের চাদরটাকে দেখো, ওটাতে যতই সেলাই করো না কেন দুদিন পর আবার ছিঁড়বে, ব্যবহার অযোগ্য হয়ে পড়বে। একদমে কথাগুলো বলে মহুয়া ওর ছেলেকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মরিয়ম বেগম খানিকটা সময় চুপ করে কিছু একটা ভাবলেন, এরপর উঠে কাঁচি আর সেলাই মেশিনটা নিয়ে বিছানায় বসলেন। চাদরটার মাঝখান আবার ভালো মতো দেখলেন। আসলে এখানে আর সেলাই চলে না, মানে সেলাই করলেও দুদিন পর তা আবার ছিঁড়বে। এরপর তিনি চাদরটাকে ঘুরিয়ে ফিরে কিছু একটা দেখে নিলেন। তখনই খেয়াল করলেন চাদরের দুপাশ যা সবসময় ঝুলে থাকে তা বেশ শক্তপোক্তই রয়েছে, এখনও রঙটা নতুনের মতো চকচকে আছে। সমস্যাটা শুধু মাঝ বরাবর, তাই ঠিক মাঝের নরম এক হাত লম্বালম্বি করে কেটে ফেলে দিলেন। এরপর দুই পাশকে জোড়া দিয়ে সেলাই করে শক্তপোক্ত জায়গাটাকে এখন মাঝখানে আনলেন। এরপর খানিক দুর্বল অংশ যা এখন চাদরের দুই পাশ হয়েছে সেটাতে মুড়ি ভেঙে সেলাই দিলেন। মেশিন কাছে সরিয়ে এরপর চাদরটা আবার বিছানায় বিছিয়ে দিলেন। তবে এবার আর চাদর বেডের দুই পাশে বেয়েছে পড়ল না, কিন্তু বিছানাকে ভালো মতোই ঢাকলো। তিনি দুই পাশ গুজে দিয়ে বালিশ জায়গা মতো রাখতে মহুয়া আবার রুমে এলো মাকে ডাকতে, নাস্তা করার জন্য। এসে চাদরটা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়ের তাকানো দেখে মরিয়ম বেগম একটু মুচকি হেসে বললেন, যেই জায়গাটা দুর্বল ছিল, মানে যে জায়গাটায় সমস্যা ছিল আমি তা কেটে ফেলেছি। কিন্তু মা, মাঝখানে যে জোড়াটা স্পষ্ট দেখা যাচ্ছে, এই জোড়াটা চাদরের সৌন্দর্য নষ্ট করছে। হা 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 হা, জোড়া ছাড়া দুই মেরু মিলবে কি করে? জোড়া ছাড়া কি কিছু মিলে? আর তুই জানিস বলে তোর চোখ আগেই জোড়াতে আটকেছে। এমন অনেক চাদর আছে যা নতুন থেকে জোড়া লাগানো থাকে, ওইগুলো ওভাবে কিনে আনি বলে আর ওই জোড়ার দিকে তাকাই না। এই তুইও 2 দিন যাক, তারপরও আর এই চাদরের জোড়ায় চোখ ফেলবি না, তখন মনে হবে এটা এমনই ছিল। এটাই স্বাভাবিক। বাইরে থেকে কোনো মেহমান এলে দেখবি সে এই জোড়া নিয়ে কোনো কথাই বলবে না, কারণ সে এই চাদরের সমস্যা কী ছিল তা জানেই না। তার কাছে এটা স্বাভাবিক বলেই মনে হবে। দুর্বল অংশ কিছুটা কিন্তু এখনও এই চাদরেই আছে মা, যখন তখন ওখানে টান পড়তে পারে।
যত্নের উপর নির্ভর করে কোনো জিনিস কতদিন টিকবে। পৃথিবীর সব কিছু যত্ন চায়, অবহেলা অসহ্য করে এমন কিছু আছে নাকি পৃথিবীতে? আমি জানি আমাদের চাদরের দুর্বল অংশটা কোথায়। যেহেতু আমি চাইবো চাদরটা আরও কিছুদিন টিকুক, তাই আমি এর যত্ন নিব, দুপাশে টানাটানি করব না। ব্যাস, তাই আর এই মুহূর্তে সমস্যায় পড়ব না। আর দেখ, আগে রং জ্বালা চাদরটা জোড়া লাগানোর পর কেমন নতুনের মতো ঝলমল করছে, শুধুমাত্র জায়গা পরিবর্তন করাতে। আমি চেয়েছি চাদরটাকে ব্যবহারযোগ্য করতে, তাই এর ভালো দিক খুঁজেছি আর পেয়েও গেছি। যদি না চাইতাম তবে তোর কথা মতো এটা ফেলে দিতাম। এই চাদর কয়েক টুকরো হতো, মোছামুছির কাজে ব্যবহার হতো। এখনকার মতো আর বিছানায় শোভা পেত না। মানে যার যেই কাজ, যার যেই সম্মান, তা আর অটুট থাকতো না। মা, তুমি জানো তোমার জামাই সারাক্ষণ আমার দোষ ধরে, সারাক্ষণ ওর মায়ের কথা শোনে। আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। তোর ভাইটা এখনও আমার খোঁজ খবর নেয় বলে আমাকে কারো কাছে হাত পাততে হয় না। আমি আমার সম্মান বজায় রেখে চলতে পারছি। মা, তোমার কথা আলাদা, তুমি আমাদের জন্য যা করেছো। কষ্ট ছাড়া সন্তান লালন করতে পেরেছে কে রে? তার নাম বল, তাকে আমি জাদুঘরে রেখে আসি। আমি যেমন হাড় ভাঙা খাটুনি খেটেছি, তেমন তুইও করছিস, ঠিক তেমন তোর শাশুড়িও করেছেন। এখন এই বয়সে এসে যদি তার ছেলে তাকে না দেখে, তার কথা না শোনে, তবে কি তুই সুখ পাবি ওই মানুষটার রুহের কষ্টের গরম বাতাসে? তুই তো একটা সময় ভস্ম হয়ে যাবি সেই তাপে। তখন না পাবে একুল, না পাবে ওকুল। আর একটা জিনিস কি জানিস মা, ছোটরা অনুকরণ প্রিয়। পরিবারে যে পথে চলতে দেখে, নিজেও সেই পথে হাঁটে। আজ তুই চলে এসেছিলি যে অজুহাতে, সামনে সেই একই অজুহাতে যদি তোর ছেলেটাও। মা, তোমার জামাই আমার কেয়ার করে না। আমার ছোটোখাটো শখ আহ্লাদ। একদম মিথ্যা বলবি না। জামাই যদি তোর কেয়ার না করতো, তাহলে ঝগড়ার পর তোদের বাড়ি বয়ে এসে দিয়ে যেত না, বলতো নিজের মতো করে চলে আসতে। গত ঈদে তোর শাড়ি কিনেছে কয়টা? কই, ও তো কিছু নিল না, পুরনো পাঞ্জাবি পরে নামাজ পড়লো। তোর শখ আহ্লাদ পূরণ করে না, কিন্তু ও কি ওর কোনো শখ পূরণ করে? আবার বলিস না ওর আবার শখ কি? শখ আহ্লাদ যেমন তোর আছে, তেমন ওরও আছে। প্রতিটা মানুষেরই থাকে। কেউ প্রকাশ করে, কেউ ভেতরে দাফন দেয় পারিপার্শ্বিকতার কারণে। ওর প্রতি তোর কত অনুযোগ, কিন্তু ওকে তো দেখলাম না একদিনও তোর প্রতি কোনো অনুযোগ প্রকাশ করতে। উল্টো বলে, মা, মহুয়া যেভাবে আমার মায়ের যত্ন নেয়, তেমন করে আমি কোনো দিনও আপনার যত্ন নিতে পারবো না। যদি পারেন আমাকে ক্ষমা করবেন। উফ, হয়েছে মা, আর না, অসহ্য লাগছে। কই তোমার মোবাইল? যাও, তোমার জামাইরে আসতে বলো, আমাকে নিয়ে যেতে বলো। বলে মহুয়া উঠে দাঁড়ালো। তুই যাচ্ছিস কোথায়? তুই বল। লইটা শুটকি এনেছো গতকাল, যাই বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভোনা করে। তোমার জামাই এটা পেলে 2 প্লেট ভাত খাবে। আর কলটা তুমি করো, মেয়ের জন্য এইটুকু তুমি করতেই পারো, তাই না মা? বলে একটা হাসি দিয়ে মহুয়া চলে গেল। মরিয়ম বেগম মোবাইল নিয়ে বসলেন মেয়ের জামাইকে কল দিয়ে বাসায় আসতে বলতে। 2টো রিং হতে রিসিভ হলো। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বেআইন কেমন আছেন? আম্মা, আমরা ভালো নেই, বোঝনি তো, মহুয়া বাসায় না থাকলে এখানকার কেমন একটা হজবরল অবস্থা হতে পারে। আম্মার দেখাশোনাটা সব এখন আমাকেই করতে হচ্ছে। অন্যরা তো মায়ের দায়িত্ব নিতে চায় না। কে নিল আর কে নিতে চায় না তা তুমি ভাবো কেন? মা তোমার, তুমি দেখলেই হবে। আজ আসো বাসায়, মহুয়াকে নিয়ে যাও। আম্মা, ওর রাগ কমেছে? কমেছে। তবে একটা জিনিস কি জানো বাবা, যে মায়ের যত্ন নিতে জানে সে কিন্তু স্ত্রীরও যত্ন নিতে জানে, কারণ সে যত্ন কি তা জানে, চিনে। সব সম্পর্কই যত্নে বাঁচে, অযত্নে নষ্ট হয়ে যায়। তোমার কাঁধে যখন সংসার নামক নিক্তি রাখা, তখন এর ভারসাম্যও তোমাকেই রাখতে হবে। নয়তো বাবা যে পাশকে অবহেলা করবে তা হেলে পড়বে। জীবন নায়ের মাঝি দাঁড়িয়ে 2 দিকে সমান গুরুত্ব দিতে হবে, নয়তো একদিক কাত হয়ে ডুববে।
আর বাবা, একদিক ডুবলে কিন্তু ওই নৌকা পুরোটাই ডুবতে বাধ্য হবে। তখন তুমি আমি কেউই বাঁচাতে পারবো না। আম্মা, আমি বুঝেছি। আসলে আম্মা, আমি ওইভাবে দেখিনি বিষয়টা। ভেবেছি যা দরকার তা তো দিচ্ছি। সত্যি কি তাই? শাড়ি, কাপড়, খাবারই সব? না আম্মা, কিছু তো গ্যাপ থেকেই যায়। তবে কথা দিচ্ছি এরপর আর এমন হবে না। ওর প্রতি আমার অবহেলা আর থাকবে না। আমি এখন থেকে, সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে এসব আমাকে জানিয়ে লাভ নেই বাবা। জীবন তোমার, তুমি কিভাবে এতে সুখ আনবে তা তুমি বুঝবে। এসো, আজ রাতে মহুয়ার লইট্টা শুটকি রান্না করেছে তোমার জন্য। দেরি করো না, রাখি। বলে কলটা কেটে দিল মরিয়ম বেগম। নরম ছেঁড়া চাদরের অংশটুকুর দিকে তাকিয়ে মনে মনে বললেন, প্রতিটা সম্পর্কের দুর্বল ছেঁড়া অংশটুকু কেটে ফেলে দিয়ে আবার নতুন করে যদি শুরু করা যেত, তবে অনেক সম্পর্কই টিকে যেত অনন্তকালের সাক্ষী হয়ে। পরিবার ভাঙতে পারে যে কেউ, কিন্তু জোড়া লাগিয়ে সম্পর্ককে ধরে রাখতে পারে কজন? জীবন সমীকরণ বড় কঠিন। এই সমীকরণে যোগের সাথে কখন কোথায় বিয়োগ করতে হবে সেটাও জানতে হয়, নইলে যে সমীকরণ মিলানো বড় দায় হয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।